লাঠি পিছন দিয়ে বলে লাঠি পিছন দিয়ে লাঠি পিছন দিয়ে বলে লাঠি দেখাস তুই লাঠি দেখাস শান্তা ফারজানাকে এক থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিল জুলাই যোদ্ধা আয়াস। জুলাইকে কটাক্ষ করার কারণেই এরকম একটি আচরণ করা হয়েছে তার সাথে। যখন এই সকল জুলাই যোদ্ধারা একত্রে হয়ে শান্তা ফারজানার সাথে কথা বলছিল তখন তিনি নিজে উত্তেজিত হয়ে যায় এবং এক পর্যায়ে তাদেরকে লাঠি দেখায়। এই জন্য জুলাই যোদ্ধা উত্তেজিত হয়ে তার গালের মধ্যে ঠাস করে একটু লাগিয়ে দেয়, যেটা খেয়ে সিঁড়ির মধ্যে গড়াগড়ি করছিল শান্তা ফারজানা, আর জুলাই যোদ্ধা আয়াস ওইখান থেকে চলে যায়। আমাকে ধর্ষণ করতে চাইছিল, আমার খুব কাছে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছিল। যেহেতু এলাকার লোকজন ছিল, আমার বিল্ডিংয়ের লোকজন ছিল, সাংবাদিক ভাইরা ছিল, এরা আমাকে বিবস্ত্র করতে পারে না। এরা বিবস্ত্র করতে আসছিল। এরা এত নোংরা, এত খারাপ, এরা সন্ত্রাসী, এরা ধর্ষক। আপনার ওই পুকুরের ভিতরে চ্যাং মাছ, শোল মাছ কেউ রাখবে না, এটা অসম্ভব, এটা হয় না। আপনি অ্যাটলিস্ট ওইটা নিরাপত্তা পাবেন। ওখানে কেউ অ্যাটলিস্ট জুলাই মাইন্ডেড মানুষ, এই জেনারেশন, জেনজি জেনারেশন, বাংলাদেশি দেশপ্রেমী, আপনার ওখানে কেউ তার চ্যাং মাছ রাখতে যাইবে না। শান্তা ফারজানা দুই গালে চটকনা মারা তালে তালে কেমন লাগছে? ভালো লাগছে নি? দিছে তো মধ্যম মানে ধন্যবাদ দিতেছে আয়েশ ভাইকে, কিন্তু কত সেরে আসলে এসব শর্টকোনা মাইরে এসব ছোটখাটো জিনিসে তার কিছু হইব না। তার বড় কিছু দিতে হইব, বড় কিছু পাওয়ার যোগ্য সে আসলে, ঠিক আছে? তার উপর থেকে নিচ পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা, তারপরে রিমান্ডে দেওয়া উচিত, এবং কি সাথে সাথে ডিম থেরাপি দেওয়া উচিত। ডিম থেরাপি পাওয়া যোগ্য সে আসলে, যেন দ্বিতীয়বার বাংলাদেশে কোনো কুলাঙ্গার এর মতো কুলাঙ্গার জন্ম নেয়। রক্ত জড়াবে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আমাদের প্রত্যেকটা এটাকে তো বিএনপি করতেছে। আমি আগেও সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম আমার জীবন বিপন্ন, আমার নিরাপত্তা প্রয়োজন। উনি বলছেন না, নিরাপত্তা দেওয়া যাবে না। আমাদের এই পর্যন্ত 5টা গাড়ি ভেঙেছে। শেখ হাসিনারও এই ধরনের হয়তো 10 বছর লাগছে, তারেক রহমানের 5 মাস। রক্তপাত বন্ধের আগে ইনশাল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। আপনি যাদের কারণে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের কারণে আজকে কথা বলতে পারেন, এই আরাম আয়েশি লাইফ পাচ্ছেন, সেই জুলাই গণ অভ্যুত্থানের শক্তি, জুলাই যোদ্ধা থেকে শুরু করে শহীদ পরিবার, স্টেক হোল্ডাররা, তাদের নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি জানান কেন আপনি তাদের নিরাপত্তা দিতে পারছেন না। যাক, বাস্তবতা বুঝতে পারছে নরেন্দ্র মোদী সরকার, তাই তারা বলছে যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে। ভারত শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, অর্থাৎ তারা শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে আর কোনো রাজনীতি করতে দেবে না। এই মর্মে বাংলাদেশকে তারা পরিষ্কার করে বলে দিয়েছে। গত 30শে জুলাই তাদের সংসদীয় বৈঠকে সংসদীয় প্রতিনিধিদের কাছে নরেন্দ্র মোদী সরকার এই বার্তা পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে কোনো চিরস্থায়ী বন্ধু থাকে না, থাকে কেবল নিঃসঙ্গ স্বার্থের নির্মম হিসেব নিকেশ। টানা 17 বছর যে শেখ হাসিনাকে দিল্লির মসনদ থেকে ঢাল হয়ে রক্ষা করা হয়েছে, ক্ষমতার পথ পরিবর্তনের পর সেই পরম বন্ধু ভারতই এখন তার সব দরজা একে একে বন্ধ করে দিচ্ছে। বিশ্লেষকদের ভাষায় বিগত 1.5 দশকে হাসিনাকে ব্যবহার করে নিজেদের 16 আনা স্বার্থ উসুল করে নিয়েছে নয়াদিল্লি। আর কাজ শেষে এখন তাকে যেন টিস্যু পেপারের মতোই ছুঁড়ে ফেলার নির্মম পথে হাঁটছে মোদী সরকার। ভারত হয়তো পরোক্ষভাবে শেখ হাসিনাকে চাপ দিচ্ছে ভারত ছাড়ার জন্য, আর এই কারণেই শেখ হাসিনা অন্য কোনো উপায় না দেখে দেশে ফেরারে নাটকীয় ঘোষণা দিতে বাধ্য হচ্ছেন। এর মাধ্যমে একদিকে যেমন তিনি তার রাজনৈতিক সম্মান বাঁচানোর চেষ্টা করছেন, অন্যদিকে ভারতও নিজেদের ঘাট থেকে দায় এড়ানোর সুযোগ পায়। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। দর্শন করতে আসছিল আপা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল, নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা আমাকে দর্শন করতে পারে না। কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা গালাগালি করে ওরা আমাকে দর্শন করতে আসছিল। পরে আপায় কি করছে? ফোন কাটে দিছে। হ্যাঁ, আপায় আর কত শোনে না। আচ্ছা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল, নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা আমাকে দর্শন করতে পারে না। আচ্ছা, কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা গালাগালি করে ওরা আমাকে দর্শন করতে আসছিল। আচ্ছা, যদি ধর্ষণই কেউ কাউকে করতে চায় বা করতে যায়, তাহলে তাকে কি তুমি করে বলবে যে পাখি, সোনা টিয়া, আসো তোমাকে লাগাই, আসো তোমাকে খেলি, মানে খুব আদর করে? সে তো ধর্ষণ করতে গেছে তার ভাষ্য মতে, তো তুই তো করে তো করবেই। এটাতে আবার বিচার দেওয়ার কি আছে? এবার আসেন ভাইয়া পয়েন্টে। আপনি ধর্ষণ করতে যায় নাই, যেখানে ভাই ব্রাদার গুলো গেছে, আমি তাদেরকে এইবারই তাদেরকে দেখলাম। তারা এর আগেও হয়তো দেশে, হয়তো না, তারা এর আগেও দেশের জন্য স্টেপ রাখছে, এবং তাদের যে শক্ত ভূমিকা, যে আয়াস না আয়ান জানো নাম আর কি, এরকম, আমি যদি ভুল না করে থাকি, এর পাশে আরো এক চিকনা করে ভাই ছিল, মানে তার সাথে যে শক্ত
শক্ত যে অবস্থানটা, সেলুটের জন্য তাদের সবাইকে লাল সালাম। আপনি জুলাইকে জঙ্গি বলবেন, আপনি শহীদ শরীফ ওসমান হাদিকে জঙ্গি বলবেন, আপনি ফেসিস্ট স্বৈর শাসককে স্বৈরাচারকে এখানে বসে আপনি জায়েজ বানাইতে চাইবেন, আর আপনাকে চুমা দিবে মানুষ, আপনাকে ধর্ষণ করতে চাইবে। মানুষের ওই যেটা আছে পুরুষের পাওয়ার, ওটা মানে এটা কোশ্চিন কালো আপনাকে, আপনি অ্যাটলিস্ট এই নিশ্চয়তা নিতে পারেন যে আপনাকে এই যে জুলাই মাইন্ডেড মানুষ, দেশপ্রেমিক, আপনাকে দর্শন করতে কেউ যায়, আপনার ওই পুকুরের ভিতরে চ্যাং মাছ শোল মাছ কেউ রাখবে না, এটা অসম্ভব, এটা হয় না। আপনি অ্যাটলিস্ট ওইটা নিরাপত্তা পাবেন। ওখানে কেউ অ্যাটলিস্ট জুলাই মাইন্ডেড মানুষ, এই জেনারেশন, জেনজি জেনারেশন, বাংলাদেশি দেশপ্রেমী, আপনার ওখানে কেউ তার চ্যাং মাছ রাখতে যাইবে না। এটা কারণ ওখানে কিভাবে ওটার সাথে তুলনা করব, এটা কখন করবে না, এই নিশ্চয়তা নিতে পারেন আপনি। স্বৈরাচারের দোসর ফেসিস্টের ওইখানে তার চ্যাং মাছ শোল মাছ রাখবে, এটা কখনো করবে না, এই নিশ্চয়তা আপনি নিতে পারেন। এবার আসেন, ওটা আপনি নিজে মন গড়া বানায় আপার কাছে বলছেন, শেষ মাস আপাকে বলছেন। ছোটবেলায় ভাবে হইতো না, আমরা হুদায় মন করেন পাঠ নিতাম, একটা ভাবে যখন থাকতাম, পাশে মাইয়ে মুইয়ে যখন থাকতো, অথবা হচ্ছে গিয়া মনে করেন একটা সিচুয়েশনে, হ্যাঁ বন্ধু আমার তো তোর কাছে যে 2 লাখ টাকা পাইতেছি, ওটা একটু পাঠাই দে না, মানে হুদা একটা ভাব আছে না। আবার তোমার এই কই তুই, এই যে আমি তো এখানে আইসা পড়ছি, মানে হুদাই ফোন নিয়ে যে একটা ব্যাপার থাকতো না, ওটাও হইতে পারে। অরিজিনালিও ফোন দিতে পারে, কারণ আপা তো এখন দিশেহারা, আপার জামার দেশে তো আপাকে রাখতে চাচ্ছে না, কারণ রাখতে চাচ্ছে না, সেখানে বসে একটু টাংটুং করতো, রাজনৈতিক ব্যাপার, অডিও লাইভ যে করতো সেটাও এখন বন্ধ, বিবৃতি দেওয়া বন্ধ। ভারত সরকার বলে দিয়েছে যে তার হাসিনা কি করতে পারবে না, দেশে ভারত বসে সে আর এই আওয়ামী লীগের কার্যক্রম সে আর চলমান রাখতে পারবে না। এখন কট না, এখন যে বলেন যে আবার ফিরে আসতেছে, যে আসতে পারে, কারণ ওখানেও তার থাকা অবৈধ হয়ে যাচ্ছে, কারণ এই ভারত সরকার তো আর তার এই এতদিন রাখছে, সেটাই বেশি পয়েন্টের কথা, ওইটা এদিক ওদিক যাবো পরে। যারা এই যে ভূমিকাটা রাখছে এবং থাপ্পড় যে দিচ্ছে, এখানে কোনো ধরনের মনে করেন যারা কেউ মনে করেন স্যাক্রিফাইস অথবা আপনার কি বলেন নারীর সুরক্ষতা অথবা নারীর প্রতি প্রেম, মায়া, টান, ভালোবাসা, আমরা সবাই নারীর পেট থেকে বের হয়ে আসছি, নারীদের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, মায়ের পায়ের নিচে সন্তানের ভেহস্ত, আমরা সবকিছু মানব। কিন্তু স্বৈর শাসকের জুলাইকে যে সে আপনার হচ্ছে গিয়ে জঙ্গি বলবে, হাদিকে যে জঙ্গি বলবে, এটাকে আমরা কোনোভাবে মেনে নিব না, মেনে নেওয়ার সুযোগ নাই। আপনি তাতে নারী হন, থার্ড জেন্ডার হন, পুরুষ হন, আর আল্লাহর ওলি হন, আর আপনি যাই হন, এটা দেখার সুযোগ নেই। এখন আল্লাহর ওলি হিসেবে আপনার এই কথাটা কেন বললাম, এটা নিয়ে কন্ট্রোভার্সি হইতে পারে, আমি ওইটা বোঝাতে চাচ্ছি। আপনি যেই হন, আপনি জুলাইকে জঙ্গি বলবেন, হাদিকে জঙ্গি বলবেন, আপনি যে হন, আপনাকে গুনার টাইম নেই। জুলাইয়ের জন্য, জুলাই বিপ্লব হইছে বলে এই দেশের মানুষ মুক্তি পাইছে। এখন ওখানে যামরা যে মুক্তি কিভাবে পাইলো, এখনো তো তোমার হচ্ছে দলের লোকের চোখ উঠাই দেয়, এটা পরের হিসাব, আগে ওইখানের হিসাব, আগে ওখানের হিসাব। জুলাই হইছে বলে এই দেশ 17 বছর পরে স্বৈর শাসক স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন এসে আপনি জুলাইকারীদেরকে জঙ্গি বলবেন, আপনি হচ্ছে গিয়ে জুলাইয়ের হাদি ভাইকে আপনি জঙ্গি বলবেন, আপনি এসে বলবেন যে আবু সাইদকে পুলিশ গুলি করে নাই, আপনি আবল তাবল বলবেন, আর মানুষ আপনাকে আদর করবে, মানুষ আপনাকে সাপোর্ট করবে। এটা হতে পারে না। আপনাকে কেউ ধর্ষণ করতে যায় নাই, স্টেপ নিতে গেছে, জিজ্ঞাসাবাদ করতে গেছে, মোবাইল স্টিকটা ক্যামেরা স্টিক নিয়ে করছেন, এতগুলো তাগড়া পুলিশের সামনে আপনি মোবাইল স্টিক নিয়ে আপনি স্ট্যান্ড নিয়ে এভাবে কথা বলবেন, ওই জায়গায় মানে ওরছে আর তার সিরা পোলাপান হইলে তো মনে করেন থাবর একটা দিছে, থাবর খালি পড়তেই থাকতো, সেটা আসলে তখন আর আপার কাছে অথবা ভুয়া আপার কাছে বলার স্কোপ থাকতো না। এই বাংলাদেশে আপনি জুলাইকে জঙ্গি বলবেন, আবার আপনি সুস্থভাবে বসবাস করবেন, এখান থেকে আবার আপনি আপাকে ফোন দিবেন, আপাকে ফোন দিয়ে এসে আবার বলবেন যে আমাকে ধর্ষণ করতে চাইছে অকথ্য ভাষায়। ধর্ষণ যদি কেউ করে, তাকে অকথ্য ভাষায় করেই তারপরে সেই সিচুয়েশনে সে করবে, কারণ ধর্ষণ করতে গেলে কেউ সোনা ময়না টিয়া পাখি আসল তোমাকে লাগাই সেই কথা বলে কেউ করবে না। আর যারা গেছে, তারা দর্শন করতেও যায় নাই, তারা জুলাইয়ের পক্ষে গেছে, জুলাইয়ের পক্ষে তারা স্থান নিতে গেছে। এই বাংলাদেশে জুলাই বিরোধী, এই জুলাই বিরোধী মানে সরকার বিরোধী, জুলাইয়ের জন্যই এই সরকার, সুতরাং এটা এখানে চলবে না। আল্লাহর পুত্রে দেখতে কেমন দেখা যায়, আসছে জুলাইরে জঙ্গি বলতে, হাদিরে জঙ্গি বলতে, আবু সাইদরে পুলিশ গুলি করে। পুলিশ তোর বাপ তোর চোখ দেয় নাই, আল্লাহ তোর চোখ দেয় নাই, তুই চোখ দিয়ে দেখোস নাই, পুলিশ গুলি করতে ঠাস ঠাস করে, ভিডিও নাই, চোখ থাকে না, মানুষ তো চশমা চোখে দিয়েও বেশি দেখে, পাওয়ারই চশমা লাগাই দেখা হাদি আবু সাইদকে কে গুলি করছে।
মাঙ্গেন্নাতে আইছে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতে। তোরে কেউ ধর্ষণ করতে চাইবে না, ওখানে নষ্ট জিনিসে কেউ তার এই শোল মাছ চ্যাং মাছ রাখবে না। এবার শেখ হাসিনাকে ঘাড় ধাক্কা দিল মোদি, তাকে আর দেবে না কোনো ধরনের রাজনৈতিক প্রশ্রয়। তাহলে কি অসহায় হয়ে দেশে ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এবার দিল্লির অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে যে ভারত এতদিন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এসেছে, সেই ভারত কি এবার তাকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে দিতে চাইছে? ঘটনাটি শুধু শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নয়, বরং এর সঙ্গে সরাসরি জড়িয়ে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, চীনের সঙ্গে ঢাকার সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে নতুন যোগাযোগ এবং ভারতের নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ। আর এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, রাষ্ট্রের স্থায়ী বন্ধু বলে কিছুই নেই। স্থায়ী হলো রাষ্ট্রের ন্যাশন ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থ। তাই দিল্লি যদি মনে করে শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জটিল হচ্ছে, তাহলে ভারতও নিজের কৌশল নতুন করে সাজাতে পারে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে যে আলোচনা হয়েছে, সেটি এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। শশী থারুরের নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটিকে মোদী সরকার জানিয়েছে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না। এই বক্তব্যের অর্থ কিন্তু সরাসরি এই নয় যে ভারত শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিচ্ছে, বরং এর অর্থ হলো ভারত তাকে আশ্রয় দেবার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও ভারতের ভূখণ্ডকে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দিতে চাইছে না ভারত। এটাই আসল পরিবর্তনের জায়গা। অর্থাৎ দিল্লির বার্তা হতে পারে, আপনি ভারতে থাকছেন, কিন্তু ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এমন অবস্থা নিচ্ছে? এর উত্তর খুঁজতে হলে বর্তমান বাংলাদেশকে দেখতে হবে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, আর সেই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের আলোচনা জোরালো হচ্ছে। নতুন সরকার যদি ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতার বদলে চীনের সঙ্গে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক বাড়াতে চায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় এবং একই সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে বেশি স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ নিজস্ব সিদ্ধান্ত নেবার স্বাধীনতা দেখাতে চায়, তাহলে দিল্লির জন্য সেটি গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর বার্তা। কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী রাষ্ট্রই নয়, বাংলাদেশ ভারতের জন্য ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর, বাণিজ্যিক যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কানেক্টিভিটি, এই সব ক্ষেত্রেই ভারতের জন্য বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। তাই দিল্লি স্বাভাবিকভাবেই চাইবে না ঢাকার সঙ্গে সম্পর্ক এমন এক জায়গায় যাক যেখানে চীন বাংলাদেশের কৌশলগত প্রভাবের ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলে। আর এখানেই আসে ব্যালেন্স অফ পাওয়ারের ধারণা। সহজ ভাষায়, একটি অঞ্চলে কোনো একটি শক্তি যেন অতিরিক্ত প্রভাবশালী হয়ে উঠতে না পারে, রাষ্ট্রগুলো সাধারণত সেই ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে। ভারতের দৃষ্টিকোণ থেকে চীন ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার বড় একটি শক্তি। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের অর্থনৈতিক এবং অবকাঠামোগত উপস্থিতি রয়েছে। বাংলাদেশও যদি চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক, প্রতিরক্ষা বা কৌশলগত সম্পর্ক গড়ে তোলে, তাহলে দিল্লি সেটিকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে দেখবে না, বরং বৃহত্তর রিজিওনাল সিকিউরিটি বা আঞ্চলিক নিরাপত্তার অংশ হিসেবেও বিবেচনা করতে পারে। আর এখানেই শেখ হাসিনার বিষয়টি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে শেখ হাসিনাকে ভারতে অবস্থান করতে দেওয়া এবং একই সময়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়নের চেষ্টা করা, দুটি বিষয় একসঙ্গে সামলানো দিল্লির জন্য সহজ নয়। একদিকে সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার মানবিক এবং রাজনৈতিক বাস্তবতা, অন্যদিকে ঢাকার বর্তমান সরকারের সঙ্গে ভবিষ্যতের কৌশলগত তর্ক। এই দুইয়ের মধ্যে ভারতকে এখন ভারসাম্য তৈরি করতে হচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটিকে বলা হয় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং, অর্থাৎ একদিকে নিজের পুরনো সম্পর্ক ও স্বার্থ রক্ষা করা আর অন্যদিকে পরিবর্তিত বাস্তবতার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা। আর ভারতের জন্য বাংলাদেশের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, দিল্লি কি শেখ হাসিনার সাথে সম্পর্ককেই অগ্রাধিকার দেবে, নাকি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সম্পর্ককে অগ্রাধিকার দেবে? এখানে বাস্তব উত্তর সম্ভবত দ্বিতীয়টি বেশি গুরুত্বপূর্ণ, কারণ একজন সাবেক নেতার সঙ্গে সম্পর্ক এক বিষয় আর একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরেক বিষয়। ভারতের জন্য 17 কোটি মানুষের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দীর্ঘমেয়াদী। সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, অভিবাসন, যোগাযোগ, অসংখ্য বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিদিনের স্বার্থ জড়িত। তাই শেখ হাসিনাকে ঘিরে বিরোধের কারণে দিল্লি যদি ঢাকার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে না চায়, তাহলে তাকে হয়তো অনেক বেশি সতর্ক কূটনৈতিক অবস্থান অনুসরণ করতে হবে। এ কারণেই সংসদীয় কমিটির আলোচনাটি গুরুত্বপূর্ণ। কমিটি বলছে, ভারতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য অনুযায়ী বিপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়া হতে পারে, কিন্তু একই সঙ্গে ভারতের ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার না করার নীতিও গুরুত্বপূর্ণ। এই দুই বক্তব্য একসঙ্গে দেখলে দিল্লির অবস্থান অনেকটাই পরিষ্কার হয়ে যায়। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবার বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে না, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগও দিতে চাইছে না। এখন আরও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক প্রত্যার্পণ আবেদন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি দেশটির প্রচলিত আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতা বিবেচনায় পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ এখন বলেই দেয়া যাচ্ছে না যে শেখ হাসিনা নিশ্চিতভাবে বাংলাদেশে ফিরছেন, আবার এটিও নিশ্চিত নয় যে ভারত তাকে অনির্দিষ্টকাল রাজনৈতিকভাবে সক্রিয় থাকার সুযোগ দিবে। বরং দিল্লি বিষয়টিকে আইনি এবং কূটনৈতিক দুই দিক থেকেই বিবেচনা করছে। এখানে ভারতের সাম্প্রতিক জেনজি কেন্দ্রিক রাজনৈতিক সচেতনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভারতের তরুণদের মধ্যে শিক্ষা, জবাবদিহি, কর্মসংস্থান এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ক্রমেই রাজনৈতিক চাপ তৈরি করছে। বিভিন্ন আন্দোলনে সরকারের উপর চাপ বাড়ার পাশাপাশি সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, যেটি ভারতের ককরোচ জনতা পার্টি কর্তৃক সংগঠিত হয়েছে। আর এই ককরোচরা চাচ্ছে না ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উত্তেজনাময় হোক। তারা চাচ্ছে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক নির্ধারিত হোক। একই সঙ্গে ভারতের মাটিতে কোনো ক্ষমতাচ্যুত বা বিতর্কিত রাজনৈতিক ব্যক্তির সক্রিয় রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার না করার দাবিও আলোচনায় রয়েছে। ফলে ইন্ডিয়া ফার্স্ট কূটনীতির সঙ্গে ডেমোক্রেটিক পাবলিক ওপিনিয়ন বা অভ্যন্তরীণ জনমতের চাপও এখন মোদির পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর মোদিকে এর জন্য সবথেকে বেশি চাপে রেখেছে এই ককরোচ জনতা পার্টি। প্রথম সম্ভাবনা হলো তিনি ভারতে অবস্থান করতে পারেন, কিন্তু প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে তাকে। দ্বিতীয় সম্ভাবনাটি হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে কোনো সমঝোতা হতে পারে। আর তৃতীয় সম্ভাবনাটি হলো বাংলাদেশ যদি প্রত্যার্পণের দাবি জোরালো করে এবং ভারতীয় আইনি কাঠামো এবং দ্বিপাক্ষিক চুক্তির আলোকে সেটি গ্রহণযোগ্য হয়, তাহলে ভবিষ্যতে তাকে দেশে ফেরানোর প্রশ্ন সামনে আসতে পারে। আর চতুর্থ সম্ভাবনাও রয়েছে, আইনি বা কূটনৈতিক জটিলতার কারণে বিষয়টি দীর্ঘ সময় একইভাবে ঝুলে থাকতে পারে। অর্থাৎ এখনই বলা যাচ্ছে না যে শেখ হাসিনা আগামীকাল বা খুব শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। ভারত শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। অর্থাৎ তারা শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে আর কোনো রাজনীতি করতে দেবে না। এই মর্মে বাংলাদেশকে তারা পরিষ্কার করে বলে দিয়েছে। গত 30শে জুলাই তাদের সংসদীয় বৈঠকে সংসদীয় প্রতিনিধিদের কাছে নরেন্দ্র মোদী সরকার এই বার্তা পৌঁছে দিয়েছে। এই সংসদীয় কমিটির আবার সভাপতি হচ্ছে কংগ্রেস আধিকারিক শশী থারুর। ইন্ডিয়াতে একটা ভালো নিয়ম প্রচলিত আছে, দেখেন এখানে কিন্তু তাদের যে সংসদীয় কমিটি, এই কমিটির প্রধান করা হয়েছে বিরোধী দলীয় থেকে, অর্থাৎ শশী থারুর কংগ্রেস থেকে। এদের কাছে প্রতি মাসের শেষে তারা তাদের যে দেশের যে কার্যক্রম সামগ্রিক বিষয়বস্তু তুলে ধরে সংসদীয় কমিটির কাছে সরকার পক্ষ থেকে। সেই কাজটি নরেন্দ্র মোদী সরকার শশী থারুর কাছে তুলে ধরেছে। সেখানে অনেক বিষয় আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনার একটা পর্যায়ে তারা শেখ হাসিনার ব্যাপারে যখন জানতে চায় নরেন্দ্র মোদী সরকারের কাছে যে শেখ হাসিনার ব্যাপারে আপনাদের অভিমত কি, আপনারা কি চিন্তা ভাবনা করছেন,
ওই প্রতিবেদনে বলা হয়েছে তখন নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার ব্যাপারে সংসদীয় কমিটিকে অবহিত করেছে যে তারা শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে আর কোনো রাজনীতি করতে দেবে না। এখন নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল? এটি কি তাদের মনের ভিতরের কথা নাকি বাংলাদেশকে খুশি করার কথা? এই প্রশ্নটা কিন্তু ওঠা এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ 2টা বছর শেখ হাসিনাকে নিয়ে তারা এমন খেলা খেলেছে, তাকে দিয়ে বাংলাদেশের মাটি উত্তপ্ত করার চেষ্টা করেছে, বাজার গরম করার চেষ্টা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদী সরকারের কাছে বারবার তাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির কোনোরূপ জবাব তারা দেয় নাই, কোনো ভ্রুক্ষেপও করে নেই, কোনো পাত্তাও তারা দেয়নি। এমনকি বাংলাদেশে এখানে যে একটি আলাদা রাষ্ট্র, এইটুকুও তারা বোঝার চেষ্টা করেনি। এখন হঠাৎ করে কি হলো, তাদের কোন শুভবুদ্ধির উদয় হলো যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হচ্ছে? এবং তারা এই ঘোষণাও দিয়েছে যে বাংলাদেশ শেখ হাসিনাকে চেয়ে তাদের কাছে যে চিঠিটা দিয়েছে সেই চিঠি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং চিঠির বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখছে। এতদিন পরে কেন হঠাৎ করে তাদের এই শুভবুদ্ধির উদয় কেন হলো? এখানে আমরা ধারণা করতে পারি 3টি কারণে, মূলত সবচেয়ে বেশি 3টি কারণ এখানে সামনে আনা হয়েছে। এই 3টি কারণে নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার তারা বাধ্য হয়েছে, তাদের আর কোনো উপায়ন্তর না পেয়ে তারা এটা আপাতত বাংলাদেশের মানুষের যে ক্ষোভ রাগ এটি প্রশমিত করার জন্য এই বয়ানটা বাজারে ছেড়েছে বা বাংলাদেশের সামনে এটি ছুড়ে দিয়েছে। নাম্বার 1, আপনারা জানেন মোংলা বন্দরে 370 কোটি টাকার একটা প্রকল্প সেখানে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের কাজটা দেওয়া হয়েছিল চীনকে। চীন সেখানে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। স্বাভাবিকভাবেই চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে দেখা হয়েছে। তাদের যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সেগুলো এখানে অ্যাপ্লাই করেছে, প্রয়োগ করেছে। এইটাতে ভারতের কানে একটু পানি ঢুকেছে। দ্বিতীয় যে বিষয়টি আসলো সেটি হচ্ছে ভারতের খুব নিকটবর্তী একটি জায়গা, একটি জেলা, ভারতের সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই লালমনিরহাটে বাংলাদেশ চীনের সহায়তায় নতুন একটি বিমানবন্দর এখানে স্থাপন করেছে। এবং ওই বিমানবন্দর, আমি ওই বিমানবন্দরে গিয়েছি, বিশাল বড় একটি বিমানবন্দর। আমি সন্ধ্যার পরে সেই বিমানবন্দরের এ মাথা থেকে ও মাথা হেঁটেছি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। অনেক বড় এরিয়া। তো সেইখানে চীনের অর্থায়নে এটি নতুন করে চালু করার উদ্যোগ বাংলাদেশ গ্রহণ করেছে এবং অলরেডি কাজ সেখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানেও চীনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তো 2টা জায়গায় যখন চীনের উপস্থিতি বাংলাদেশে একেবারে সরাসরি সশরীরে হাজির হয়ে গেছে, আর তিস্তা প্রকল্প তো দীর্ঘদিন ধরেই এই আলোচনা চলছে যে সেটা চীনের কাছেই দেওয়া হবে, তাহলে চীন এখানেও তাদের ঘাঁটি গাড়বে, তাদের নিরাপত্তা সরঞ্জামাদি এখানে প্রতিস্থাপন করবে। এই অঞ্চলের খুব কাছাকাছি ভারতের যে চিকেন নেক আছে, এইটা নিয়ে ভারত অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। এখন ভারত হয়তো এই রিয়েলাইজটুকু করার চেষ্টা করছে, তাহলে চিকেন নেক কি হুমকির মুখে পড়ে যাচ্ছে? বাংলাদেশ কি ক্রমাগতভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছে? এর ভিতরে আরো একটি মারাত্মক কাণ্ড যেটি ঘটেছে সেটি হচ্ছে তারা তারেক রহমানকে ভারতে নেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, প্রাণপণ চেষ্টা চালিয়েছে। এখনো তাদের সেই চেষ্টা অব্যাহত আছে। তারা খুব মনে প্রাণে চেয়েছে, বিভিন্ন মারফতে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দুতিয়ালির মাধ্যমে তারা চেষ্টা করেছে যে তারেক রহমানের প্রথম সফরটা হবে ইন্ডিয়ায়, দিল্লিতে। কিন্তু তাদের সেই আশা নিরাশা হয়েছে। তারেক রহমান তার প্রথম সফর হিসেবে চীন এবং মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। তারেক রহমান এই জায়গায় কৌশলগত দিক দিয়ে প্রচন্ড দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি যে একজন রাষ্ট্রনায়ক, সেই প্রকৃত রাষ্ট্রনায়কোচিত একটি ভূমিকাই তিনি এখানে পালন করেছেন। এটি তার সবচেয়ে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করেছে। এই ঘটনার পরে ভারতের কানে আরো বেশি পানি ঢুকেছে, তাদের গায়ে লেগেছে যে ঘটনা কি, আমরা ভাবছি কি আর হচ্ছে কি। আরো যে ঘটনাটি ঘটলো এই কয়েকদিন আগে, মাসখানেক আগে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে আপাতত প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না। অর্থাৎ তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন ভারতকে যে তিনি ভারত সফর করবেন না। যখন এই ঘোষণা তাদের কাছে গেছে তখন তো তারা খতিয়ে দেখেছে যে কেন, কি কারণে তারেক রহমান ভারত সফর করতে চাচ্ছে না বা ইচ্ছুক নয়। তারা পর্যবেক্ষণ করেছে। তো আকামকেও করলে পরে সেই আকামের চিহ্ন তো তাদের কাছে সব থেকেই যায়, রেকর্ড তো থেকেই যায়। তারা ওইটা দেখেছে, সব কিছু পর্যবেক্ষণ করে দেখেছে যে বিগত কয়েকটা বছর ধরে বাংলাদেশের সাথে যে আকাম করেছি, আর এর আগে 17 বছর ধরে হাসিনাকে দিয়ে যে আকামগুলো করিয়েছি, সুতরাং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি প্রথমেই ভারত সফরে আসবেন, এটি মনে করার কোনো কারণ নাই। এটা তারা বুঝতে পেরেছে। আর এটি বুঝতে পেরেই তারা এখন উপযাচক হিসেবে অনেকটা, বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বা ফেরত চাওয়ার ব্যাপারে আপাতত কোনো কথা নাই, কিন্তু তারা উপযাচক হিসেবে ওই সংসদীয় কমিটির কাছে নরেন্দ্র মোদী সরকার এই প্রস্তাব দিয়েছে এবং ওই প্রতিবেদনটা আবার তারা প্রকাশও করেছে যাতে বাংলাদেশের দৃষ্টিগোচর হয়। তারা বলেছে যে না, শেখ হাসিনা ভারতে কোনো, সে মানবিক দিক দিয়ে সেখানে ঠাঁই পেয়েছে, সে কোনো রাজনৈতিক আশ্রয় পায় নাই। সুতরাং আমরা ভারতের মাটি ব্যবহার করে তাকে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিব না। আবার প্রথম কলকাতা
তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের ইউটিউব চ্যানেলে। তারা বলছে যে শেখ হাসিনা কি ভারতের এই মায়াকে, এই দয়াকে তিনি তার উপরে ভারতের দায়িত্ব বা কর্তব্য হিসেবে ধরে নিয়েছেন। ভারত যে তাকে এখানে থাকতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, এইটাকে কি শেখ হাসিনা ভেবে নিচ্ছেন যে ভারত তার প্রতি তার রাজনৈতিক সমর্থন দিচ্ছে বা তাকে অনেক কিছু করে দেবে? এটি যদি শেখ হাসিনা মনে করে থাকে তাহলে সে প্রচন্ড ভুল করছে। তারা কিন্তু বয়ান উৎপাদনের চেষ্টা করছে এবং তাদের আগের যে আকাম কুকামগুলো এগুলো কিন্তু তারা ফেরানোর চেষ্টা করছে। এখন ভারত তার এই প্রতিবেদনের মাধ্যমে যে কথাটি জানালো, এইটা জানানোর পরেও কি তাদের বিশ্বাস করার কোনো কারণ আছে? আমরা মনে করি যে ভারত এখনো সেই বিশ্বাসযোগ্যতার পরিচয় বাংলাদেশের কাছে তুলে ধরতে পারে নাই। কারণ এখনো বাংলাদেশের যে খুনি চক্রটি, যে লুটেরা চক্রটি, যারা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে নির্মমভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছে, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, সেই চোর এবং লুটেরা গোষ্ঠীকে ভারত সেখানে ঠাঁই দিয়েছে। প্রত্যেকটা নেতাকর্মী সেখানে গিয়ে তারা মিটিং করছে, বাংলাদেশ বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হচ্ছে, তারা বাংলাদেশের ভিতরে আবার ঢুকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশের নাগরিকদেরকে তারা হুমকি দিচ্ছে, বাংলাদেশে ফিরে এসে তারা এত মানুষকে মারবে, তত মানুষকে মারবে, এই ধরনের হুমকি দিচ্ছে। ভারত কি তাদের চুপ করাতে পেরেছে বা চুপ করিয়েছে? ভারত কি কখনো তাদেরকে এইটা বলেছে যে তোমরা যদি এই ধরনের কার্যক্রম ইন্ডিয়ার মাটিতে বসে করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব? এই কথা কি ইন্ডিয়া তাদেরকে বলেছে? না, বলে নাই তো। তাহলে যেহেতু বলে নাই এবং এখনো তারা সেখানে সংঘবদ্ধভাবে ছাত্রলীগের, যুবলীগের এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা সেখানে আশ্রয় নিয়েছে, তারা এখনো বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে বসে মিটিং করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা সেখানে সলা পরামর্শ করছে, তারা সেখানে পরিকল্পনা করছে, এগুলো কি ভারতের গোয়েন্দা সংস্থার জানে না? অবশ্যই জানে, তাদের নাকের ডগার উপরেই এগুলো হচ্ছে। কিন্তু কই, তারা কি কাউকে গ্রেপ্তার করেছে? কাউকে গ্রেপ্তার করে কি বাংলাদেশকে অবহিত করেছে যে এই যে আপনার দেশের ফাঁসির দণ্ডপ্রাপ্ত অমুক আসামিকে আমরা গ্রেপ্তার করেছি, বন্দি প্রত্যার্পণ চুক্তির আলোকে আসুন আমরা আলোচনা করি কিভাবে তাদেরকে ফেরত দিবেন? এমনকি বাংলাদেশের একজন উদীয়মান তরুণ সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব উসমান হাদি, তার হত্যাকারী ভারতে পালিয়ে আছে, জামাই আদর করে তাদেরকে রেখেছে গ্রেপ্তারের নামে। সুতরাং ভারত আমাদের কাছে বলল আর আমরা এটি মেনে নিলাম বা বিশ্বাস করে নিলাম। বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জনের যোগ্যতা ভারত এখনো পুরোপুরি অর্জন করতে পেরেছে বলে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা সেটি মনে করছে না। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। মাদারি শব্দের অর্থ কি আমি ঠিক জানি না, কিন্তু যারা রাস্তাঘাটে খেলা দেখায়, আমরা পুরান টাউনে যখন ছিলাম তাদেরকে আমরা মাদারি বলতাম। ওই যে ঢোল বাজায়া বানুন নিয়ে খেলা দেখাইতো, ওষুধ টষুধ বিক্রি করতো, তাদেরকে আমরা মাদারি বলতাম। আর ওরা কিন্তু ঢোল বাজাবার সময় মাঝে মাঝে বলতো এই পকেট সাবধান। কারণ কি জানেন, ওদের সঙ্গে পকেট মারের যোগাযোগ থাকতো। ওরা সাবধান করতো এই জন্য, ওই আসলে যদি কারো পকেট টকেট মারা হয় তাহলে যেন ওরে না ধরে, ওই মাদারিরে না ধরে, ওই জন্য সাবধান করতো। কিন্তু পকেট মারের কাজ পকেট মার করতো, আর ওই মাদারি কিন্তু শেয়ারও পাইতো। যাই হোক, কেন এই কথাটা বলতেছি, আজ কিছু মাদারি নিয়ে কথা বলবো। এই মাদারিরা কারা জানেন? কিছু সিনিয়র সাংবাদিক। আপনাদের খেয়াল আছে টক শোতে আইসা এমন এমন কথা বলতো, সব কথা তুইলা আনতে চাই না, একটা বিষয় তুইলা আনতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা টেলিফোন ব্যবহার করতো, স্যামসাং S24 আলট্রা, S24 আলট্রা, এই টেলিফোনটা ব্যবহার করতো। ওইটা দেখা কিছু মাদারি ভাই এই টক শোতে আইসা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই টেলিফোন কই পাইলো, এত দামি টেলিফোন তার হাতে কেন, এইটা নিয়ে না হলো ভাই 50টা টক শো করছে এই মাদারিরা। কিন্তু আজকে এই মাদারিরা চুপ কেন? এখন যে আইফোন 17 প্রো ম্যাক্স ওইটা নিয়ে যে ঘুরে, ওইটা চোখে পড়ে না। রাশেদ খান, হ্যাঁ ভাই উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আইফোন চলে আসছে হাতে, এইটা নিয়ে কিন্তু মাদারিরা কোনো কথা বলে না, এখন তাদের চোখে পড়ে না। দেখেন এই রাশেদ খান কিন্তু জামাতে ইসলামকে নিয়ে যা মুখে আসে তাই বলে, এনসিপিকেও যা ইচ্ছা তাই বলে, আর পাটোয়ারিকে তো সে যা বলে এটা আপনারা তো জানেন। তার সমস্ত ভিডিওগুলো জোড়া দেন, দেখবেন প্রচুর গালাগালি করছে এনসিপিকে, জামাতকে। কিন্তু কেউ কি তার উপরে হামলা করছে? নিশ্চয়ই হামলা করে নাই। কেউ কি বলছে রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না? গতকালকে রাত্রে আমি দেখতেছি জানেন বিরাট বড় একটা মিছিল বাইরেছে, মশাল মিছিল, আর সেটা নেতৃত্ব দিতেছে কে? আমাদের ইশরাক সাহেব, হ্যাঁ ইশরাক হোসেন, মাননীয় মেয়র। ওই যে ঘটনাটা মনে আছে, এখন কিন্তু উনি প্রতিমন্ত্রী, মাননীয় বলতে হবে। এই মাননীয় কিন্তু মশাল মিছিল বাইর করছে, আর ওই মিছিল থেকে কি স্লোগান? পাটোয়ারি সম্বন্ধে এবং এনসিপি কে নিয়ে, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না। আমার কি মনে হয় জানেন, দুনিয়াতে এই প্রথম, হ্যাঁ পৃথিবীতে এই প্রথম কোন সরকারি দল বিরোধী দলের পতন চায়। কোনদিন শুনছেন যে সরকারি দল বিরোধী দলের পতন চায়? এই প্রথম দেখলাম সরকারি দল বিরোধী দলের পতন চায়। হ্যাঁ হাস্যকর ব্যাপার, হ্যাঁ হাস্যকর। এরকম দেখেন নাই কোথাও? দেখেন যেভাবে মিছিল বাইর করতেছে দিনে এবং রাত্রে মশাল নিয়া, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না, এনসিপির পিঠের চামড়া রাখবে না। এখন কথা হচ্ছে আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়?
না, ওইটাকে গালি বলা যাবে না। ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কথা বলে। এখন ওকে যদি আপনি থামাইতে চান, ওর মুখ বন্ধ করতে চান, তাতে খুশি হবে কারা? যারা ঋণ খেলাপি তারা খুশি হবে, যারা চাঁদাবাজ তারা খুশি হবে। তার মানে কি আপনারা চাঁদাবাজদেরকে মদত দিতেছেন? এরকম একটা প্রশ্ন চলে আসে না? ও তো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ঋণ খেলাপির বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে। ব্যক্তিগত আক্রমণ করে কি? হ্যাঁ, কিছু কিছু কথা শুনলে মনে হবে হ্যাঁ ব্যক্তিগত আক্রমণই করছে প্রধানমন্ত্রীকে, কারণ উনি প্রধানমন্ত্রীর নাম মুখে নিছে। কিন্তু চিটাগাং যখন গেছিল গত বছর এই জুলাইতে, তখন কিন্তু উনি কারো নাম মুখে নেয় নাই, তখনও কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে কি নাম মুখে নিলেও আক্রমণ হবে, না নিলেও আক্রমণ হবে। নাম মুখে নিয়ে কি বলছে? সমালোচনা করছে। ভাই সরকারের সমালোচনা তো করতেই হবে। কেউ কি বিরোধী দলের সমালোচনা করে? বিরোধী দলের উপরে কোনো ক্ষমতা আছে? তাদের কোনো ক্ষমতা আছে যে তাদেরকে নিয়ে সমালোচনা করবে? ভুল ভ্রান্তি যা কিছু করে সরকারি দলই তো করে, সেটা তো সমালোচনা হইতেই হবে। তবে এটা বলতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য রাখে কাউকে কেয়ার করে না, তোয়াজ করে না, এইটা বলতে পারেন। কিন্তু ভাই ব্রাদার একটু অতীতে জানতো, যাকে ওনারা মাথার মুকুট বানায় ধরে রাখছিল ভাই, হ্যাঁ গত 24-25 মাস যাকে সরানো যাচ্ছিল না, আমি ছুপ্পু সাহেবের কথা বলতেছি, নির্বাচনের পরও কিন্তু 5 মাস সরানো যাচ্ছিল না, মাথার মুকুট বানায় রাখছিল। উনার অতীতের সমস্ত ভিডিওগুলো বাইর করেন তো, উনি কি এই সরকারকে গালি দেয় নাই? বিএনপি নিয়ে যা ইচ্ছা তাই বলে নাই? উনি যখন দুদকে ছিল ওই যে 2.5 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে যে ফাঁসানো হইলো, উনি তো ফাঁসাইছে, উনিও তো এই মামলার সাথে জড়িত, কারণ উনি দুদকে ছিল। উনার আদেশ ছাড়া কি সেটা হয়েছে? আবার দেখেন উনার অনেকগুলা বক্তব্যের মধ্যে খাম্বা ছাড়া কোনো কথা আছে? নাই। আর অনেক খারাপ ভাষায় কথা বলছে, এমনকি 21-এর গ্রেনেড হামলা নিয়ে এমন কথাও বলছে যে তাকে ধৈর্য আনতে হবে ওই লন্ডন থেকে, আইনা বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় করাইতে হবে, কোনো মতে ছাড় দেওয়া যাবে না। তাকেই তো আপনারা মুকুট বানায় রাখছেন। তার গালিগুলা ভুলে গেলেন কেন? কারণ কি? তার গালিগুলা তো আপনারা গায়ে মাখলেন না। হ্যাঁ, তার গালিগুলা কিন্তু গায়ে মাখেন নাই, গালি মাখতেছেন কার? পাটোয়ারির। দেখেন ভাই ব্রাদার, নাসিরউদ্দিন পাটোয়ারি যে আজকে যে ড্যাশিং ভাবটা, এটা কেন? অনেক সহ্য করছে তো, সহ্য করতে করতে ভাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে তো। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি যদি কোনো বিড়াল কম মারতে চান, ঘরে সব দরজা জানলা বন্ধ করে মারতে যাবেন না, নিজেই বিপদে পড়বেন। কোনো একটা ফাঁক রাখেন যেন বিলাইটা পালাইতে পারে, না হলে কিন্তু ওই বিলাই আপনার উপরই আক্রমণ করবে। আপনারা যেভাবে দরজা জানলা বন্ধ করে মারতে যাইতেছেন, যেভাবে আপনারা কথা বলতেছেন, চারিদিক থেকে ব্লক দিয়া সবাই যেভাবে কথা বলতেছেন, কোনো ফাঁক তো রাখেন নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আক্রমণ করতেছে। হ্যাঁ, কথা দিয়ে আক্রমণ করতেছে, সেটা সহ্য করতে পারেন না। অথচ দেখেন ছুপ্পু সাহেব যা কিছু বলছে সেটা কিন্তু আপনারা সহ্য করছেন। আচ্ছা ধরে নিলাম উনি রাষ্ট্রপতি, ওনাকে কিছুই বলা যাবে না, কিন্তু ফজলুর রহমান সাহেবকে কিছু বলা যাবে না কেন? উনার কথা কি আপনারা ভুলে গেছেন? উনি এমন কথাও তো বলছে, আমাকে টেলিফোন করতে তারেক রহমান ভয় পায়। হ্যাঁ, আগে ফোন করে তার ভাবিরে ফোন করে জিগায় ভাই মুড ঠিক আছে কিনা, ভাইয়ের লগে কথা কমু, এরকম কথাও তো অনলাইনে বলছে। আর কি বলছে সেগুলো আজকে মনে করায় দিতে চাই। ফকিন্নির পোলা, বান্দির পোলা, ঘরে টিন নাই, চাল নাই, ওরা আবার যাইতে চায় সংসদে। রাজাকারের বাচ্চা তো সংসদও বলে, বাইরেও বলে, যা মুখে আসে তাই বলে, লিল্লা খায়, ফকির। এমনও কথা বলছে কোনো মা বোন যেন কোনো হুজুরের সন্তান পেটে না ধারণ করে। দেখছেন কত বড় জঘন্য কথা। আর এতিমদেরকে বলতো লিল্লা, ফকির, মিসকিন, এইসব কথা বলতো। তখন তো কেউ আপনারা প্রতিবাদ করেন না। এই যে আজকে যেভাবে মিছিল বাইর করতেছেন, যেভাবে হামলা করতেছেন, একটা বারও যদি প্রতিবাদ করতেন আজকে কিন্তু এই দিন আসতো না। এগুলো তো সহ্য করছে এনসিপি এবং এই ইয়াং জেনারেশন যারা এই জুলাইয়ের সাথে জড়িত, এই কথাগুলো সহ্য করছে আপনাদের। সহ্য করতে করতে ওই দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন ওই যে আক্রমণ হচ্ছে, মানে কথা দিয়ে আক্রমণ করছে। আর এই আক্রমণ সহ্য করতেই হবে। আপনারা যে ভাই এই 5-6 মাসের মধ্যে হেরে যাবেন এটা কল্পনা করি নাই। ভাবছিলাম অনেক দম আপনাদের ভিতরে, কিন্তু দেখতেছি দম নাই, দম ফুরাই আসতেছে। যেভাবে ওই যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বইলাই ফেলাইছে, কোনো রকম কোনো কিছুর উন্নতি হয় নাই, যেরকম ছিল তেমনই আছে। যদি পরিবর্তন হয়ে থাকে শুধু আমাদের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে, আর কারো পরিবর্তন হয় নাই। আর কারো বলতে কিন্তু উনি নিজেকেও বুঝাইছে উনারও কোনো পরিবর্তন হয় নাই, কারণ ওই সিস্টেমের কারণে ঘুষ বাণিজ্য চলছে, অনিয়মের ভিতর দিয়েই দেশ যাইতেছে, জিনিসপত্রের দাম আবার বাইরে গেছে। দেখেন উনি এত বড় একজন প্রবীণ নেতা মির্জা ফখরুল সাহেব, উনি বলতেছে কারো কোনো কিছু উন্নতি হয় না, যদি হয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে আর কারো না। আর কারো বলতে উনি নিজে কত বুঝাইছে, তার মানে উনিও ফেল, স্বরাষ্ট্রমন্ত্রীও ফেল, অর্থমন্ত্রীও ফেল, এই কথাই তো বুঝাইতেছে। এই একই কথা কিন্তু এই এনসিপি বলতেছে। হ্যাঁ, এর বাইরে যাচ্ছে না, ভাষা অন্যরকম। উনি তো ভাই শিক্ষক ছিলেন এবং জ্ঞানী মানুষ এই মির্জা ফখরুল সাহেব, উনার ভাষা একরকম হবে, আবার অন্যজনের ভাষা অন্যরকম হবে। আমার একটা অতীতের কথা মনে পড়তেছে। আমার এক বন্ধু, হ্যাঁ ভাই, একটা ছবি দেখে আসছে, ওই ছবিতে অলিভিয়া ছিল নায়িকা। আমি বললাম কেমন লাগলো দোস্ত ছবিটা? দোস্ত নায়িকাটা না যা পুরা শরীরের মধ্যে, কি বুঝাইছে বুঝছেন, মানে তার পুরা শরীরটাই এমন একটা কথা বলছে যেটা আমি মুখে আনতে পারুম না। তার মানে কি বুঝাইতে চাইছে জানেন? অতিরিক্ত সুন্দরী। হ্যাঁ, অতিরিক্ত সুন্দরী। দেখেন তার ভাষাটা অন্যরকম। সে যদি কবি হইতো তাইলে কিন্তু হয়তো কোনো ফুলের সাথে তুলনা করতো, পাখির সাথে তুলনা করতো, আকাশের নীলের সাথে তুলনা করতো। ও কিন্তু তুলনা করছে এমন একটা অঙ্গের সাথে যেটা আমি মুখে নিতে পারতেছি না, কিন্তু সে কিন্তু প্রশংসাই করতেছে। তার ভাষা ওরকম। ঠিক তেমনি ভাই যার যার ভাষা তার মুখে অন্যরকম শোনাবে। সবাই ভাষা তো আর এক হইতে পারে না। আর সবাই যদি এক হয়ে যায় তাহলে নতুন বাংলাদেশ আসবে কিভাবে? নতুন বাংলাদেশ তো আসবে না। ভাই ব্রাদার, বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো,
মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিছে নির্বাচনের আগে, উনি বলছে অক্ষরে অক্ষরে পালন করব। এই দক্ষিণ প্লাজায় আমরা যে সিগনেচার করছি জুলাই সনদ নিয়ে, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এরকম ভিডিও আমার কাছেও আছে, দিতে চাই না, দিয়া লাভ নাই, আপনারা দেখছেন। আমি মনে করি ওই কথা থেকে উনি বাইরে যাইতে পারবে না। বাইরে যাইতে চাইলো এই এনসিপি, জামাত ইসলাম, 11 দল কেউ বাইরে যাইতে দিবে না। এই দেশের জনগণ ওনাকে বাইরে যাইতে দিবে না। তো উনি যেটা কথা দিছে যে এই জুলাইকে আমরা মাইনা নেবো অক্ষরে অক্ষরে, আর অক্ষরে অক্ষরে বলতে বুঝি ভাই ওই 70 ভাগ ভোট, 100 ভাগের মধ্যে 70 ভাগ ভোট পাইছিল হ্যাঁ ভোট, 30 ভাগ কারা দেয় নাই ধরে নিতে পারেন। আওয়ামী লীগ দেয় নাই, কেন দিতে যাবে আওয়ামী লীগ এখানে ভোট? ওই 30 ভাগ মানুষ ভোট দেয় নাই, কিন্তু বিএনপিকে তো মানুষ 50 ভাগ মানুষ ভোট দিছে, তাহলে আর 20 ভাগ ভোট এখানে বেশি আসলো কিভাবে? নিশ্চয়ই এই 20 ভাগ ভোটটা আসছে বিএনপি থেকে, বিএনপির ঘরের লোকেরাই এই ভোটটা দিছে। তা না হলে হ্যাঁ না ভোটের মধ্যে 70 ভাগ ভোট কিভাবে আসলো? আপনারাই বলেন। এই হ্যাঁ আর নার ভিতরেই কিন্তু এই মাঝখানের মধ্যে দেশের শান্তি লুকায় আছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তারপরে আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।